শিরিন শারমিন চৌধুরী। তো সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে, হত্যা মামলা আছে তার বিরুদ্ধে। তো তারপরেও তিনি গ্রেপ্তার হননি। এমনকি মাঝখানে আমরা গুঞ্জন শুনেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ যেটা আসবে, সেই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবেন একটা অংশে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন সহ আরো অনেকের নামে কিন্তু গুঞ্জন উঠেছিল। কিন্তু হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে আমাদের ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি নিখোঁজ হয়ে গেছেন। প্রশ্ন হচ্ছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কি গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, নাকি নিজেই কোথাও আত্মগোপনে আছেন, অথবা পালিয়ে গেছেন? এখন গুম এবং অপহরণ এই টাইপের ক্যারেক্টারকে করা যাবে না। আর বর্তমান যে সরকার আছে, এই সরকারের সময় এমন কিছু করার দুঃসাহস কেউ দেখাবে না। অন্তত এই যে জুলাই আগস্টের ঘটনাগুলোর পরপর এগুলো নিয়েই তো যত ঝামেলা। তো এখন আজকে যে তথ্যগুলো গণমাধ্যম দিচ্ছে যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইভেন তার গতিবিধি সম্পর্কে বা মুভমেন্ট সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে গুঞ্জন উঠেছে বা আলোচনা এসেছে তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাহলে প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে তিনি কিভাবে পালালেন? তো কোথায় পালালেন? এয়ারপোর্ট দিয়ে না, যেটা তথ্য আসছে যে স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে অর্থাৎ ভারতে আশ্রয় নিয়েছেন শিরিন শারমিন চৌধুরী। আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বক্তব্য আসছে যে তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে 1 বছরেও তদন্ত শেষ হয়নি। আর তদন্ত শেষ না হওয়ার কারণে দ্বিধায় ছিল অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন আছে। স্বরাষ্ট্র এবং আইন এই 2 মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কথা বলে জানা গেছে যে শেখ হাসিনার ফেসিবাদী হয়ে ওঠার পেছনে শিরিন শারমিনকে অন্যতম দায়ী করা হচ্ছে, যে দেশের ইতিহাসে দীর্ঘ সময় ধরে 4 মেয়াদে স্পিকারের আসনে থেকে তিনি সকল কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। আর আদালতের নির্দেশনা পেলে গ্রেপ্তার সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত ছিল বলে জানিয়েছে কর্মকর্তারা। এখন হত্যা মামলার তদন্ত শেষ না হওয়ায় তারা এখন পর্যন্ত এটা নিয়ে কোনো রকম ভূমিকা রাখতে পারেন নাই। পাশাপাশি কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের পর গোপনে শিরিন শারমিনকে সাধারণ পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারার ব্যর্থতা স্বীকার করেছেন কর্মকর্তারা। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন দেশে নাকি বিদেশে, তো এই তথ্যটা যে নিউজ করছে, যে পত্রিকা করছে, এটা হচ্ছে আমার দেশ। মাহমুদ ভাই আবার মোটামুটি সবার পিছনে তিনি গোয়েন্দা গ্রুপ সেট করে রাখছেন। আমার দেশ পত্রিকায় যতটুকু তথ্য আছে যে সাবেক স্পিকারের বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। তবে যতটুকু তাদের কাছে তথ্য ছিল যে ঢাকাতে তার ভাইয়ের বাসায় স্বামীকে নিয়ে বসবাস করছিলেন, তার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছিল। আবার কেউ কেউ বলছেন পাসপোর্ট ছাড়াই তিনি স্থলপথে সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নিয়েছেন। এখনো তার বিষয়ে আমরা কোনো ধরনের নির্দেশনা পাইনি। আর উপরের পর্যায় থেকে নির্দেশনা এলে বিষয়টা আরো সামনের দিকে যাবে। এখন সরকারের 2টি গোয়েন্দা সংস্থা, একটি তদন্ত সংস্থার প্রধানের সাথে আমার দেশ পত্রিকা কথা বলেছে। তাদের বক্তব্য হচ্ছে ঢাকার একটি সুরক্ষিত এলাকায় ভাইয়ের বাসায় স্বামী এবং ছোট ছেলেকে নিয়ে তিনি বসবাস করছেন। সরকারের ঊর্ধ্বতন এক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার দাবি। তবে সরকারের পক্ষ থেকে তার বিষয়ে কোনো নির্দেশনা নাই। আর চলতি বছরের প্রথম দিকে শিরিন শারমিন রাজধানীর খিলক্ষেত এলাকায় অবস্থান করছিলেন। তো গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়নি। আর দিন শেষে তিনি আত্মগোপনে আছেন বলা হচ্ছে। আর ভারতে যাওয়ার ব্যাপারে যে তথ্যটা, সেটা আমার দেশ পত্রিকার বক্তব্য হচ্ছে যে শিল্পীরা এখান থেকে কিন্তু বড় বড় শিল্পী হয়েছে। আজকে তুমি ধরো ঈশিতার নাম শোনো নাই? গান গেতো, হ্যাঁ, ওর নাম শোনে না অনেকে, ঠিক আছে। এরকম রবীন্দ্রসঙ্গীত নতুন করে যে একটা অনুষ্ঠান হতো, সেটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার এবং সরাসরি সম্প্রচার হতো। তো এই যে মেধা বিকাশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজগুলো করেছে, ক্রমান্বয়ে এগুলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। তিনি সর্বপ্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা তোমাকে যেতেই হবে, এটা বাধ্যতামূলক তিনি করেছিল। খাদ্যর বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। কেন বলতো? কারণ অনেক অস্বচ্ছ পরিবার আছে যে বাবা মারা নিজের সন্তানের মুখে খাবার দিতে পারে না, তাকে আবার স্কুলে পাঠাবে কি করে। তখন তিনি বিনা বেতনে এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করলো যে তোমার সন্তানকে যদি তুমি স্কুলে পাঠাও, সে
এই 1 কেজি চাল পাবে, কিংবা এই খাবারটা পাবে, কিংবা এই জিনিস মানে এক্সাম্পল বলছে 5 কেজি চাল, এবং তার বিনিময়ে তুমি তোমার বাচ্চাদেরকে, তিনি কি করছেন গ্রাম পর্যায়ে মহিলাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত করার জন্য ওইখানে তোমার ছোট ছোট করে ক্যাম্প করে দিত, যাতে তোমার মা আমার মারা যেন শিক্ষার আলোয় আলোকিত হতো, নিজের নামটা লিখতে পারত। তো এই জিনিসগুলো বিএনপি করে এসেছে বিগত দিনে যখন রাষ্ট্র পরিচালনা করেছে। তাহলে আগামী দিনে বিএনপি কি করবে তোমার ভাবনার ব্যাপার আছে না? কারণ একটা সরকার তো মানে একটা দল তো নাই, বৃহৎ 2টা রাজনৈতিক দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি। এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে বিএনপি ভাবনা কি সেটা তোমাকে জানতে হবে। তারেক রহমান কি ভাবে তোমাদেরকে নিয়ে সেটা তোমাদেরকে জানতে হবে। তারেক রহমান বলেছে প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সহায়ক। তিনি বলেছেন একাডেমিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম শিক্ষাকে এমনভাবে তৈরি করব আমরা যাতে ওই শিশু বিশ্বের যে কোনো দেশে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হন। তিনি বলেছেন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা উপযোগী গড়ে তুলব। এই যে তোমাদের যে ফ্লোরিং অবস্থা, তোমাদের একটা স্যানিটারি অবস্থা ভালো নাই, তোমাদের টয়লেট ভালো নাই, তোমাদের লাইব্রেরি নাই, তোমাদের খেলার মাঠ নাই, তোমাদের সায়েন্স ক্লাব নাই, তোমাদের ডিবেটিং ক্লাব নাই, আচ্ছা না এগুলো তো দরকার। তোমার ল্যাব নাই, তোমার কম্পিউটার ল্যাব নাই, এই জিনিসগুলো যে নাই, এই জিনিসগুলো আগামী দিনে কনফার্ম করবে, কারণ তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। অটো পাস সিস্টেম থেকে বের হয়ে এসে সত্যিকার মেধা চর্চার মাধ্যমে প্রত্যেকটি স্টুডেন্টকে সম গুরুত্ব দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আমরা চালু করবো। আজকে তোমাদের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, তুমি একটা জিনিস ভাবো, ওনার যে বেতন পায় সেই বেতন দিয়ে তার আসা যাওয়ার খরচই মিটাতে পারে না, তার পরিবার চালাবে কি করে? সে যদি আর্থিকভাবে সচ্ছল হয় সে কিন্তু আরো ফ্র্যাঙ্কলি মানসিকভাবে সুস্থ থেকে কিন্তু তোমাদেরকে সঠিক শিক্ষাটা দান করতে পারে। তো সেই জায়গা থেকে জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়ার জন্য মানে মেধা বিকাশের কারিগর হিসেবে শিক্ষকদের গুরুত্ব দিচ্ছে, এবং আগামীর ভবিষ্যৎ তোমাদের গুরুত্ব দিয়ে তিনি শিক্ষা ব্যবস্থা, সেটা স্বাস্থ্যগত দিক থেকে হোক, সব দিক থেকে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তিনি চালু করবেন। তাহলে তোমরা তো কেউ ভোট তো দিতে পারবে না, কারণ তোমরা তো ভোটার না, কিন্তু তোমরা কিন্তু জেনজি, তোমরা পারবা তোমার বাবা